যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইউনিট 103 এর সেকেন্ড ইউনিটে অন্তর্ভুক্ত শক ও সাতবাহন। ভারতীয় সভ্যতার ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদের যে সমস্ত আঞ্চলিক ইতিহাসের উত্থানের কথা চোখে পড়ে তাদের মধ্যে শক এবং সাতবাহন এই দুটি উপজাতি বা জাতি যারা বিদেশ থেকে ভারতে পদার্পণ করেছিলেন এবং নিজেদের একটি বিশাল জায়গা সেই সময় করে নিয়েছিলেন প্রাচীন ভারতের ক্ষেত্রে, তাদের উল্লেখ না করলেই নয়। এবং যে সকল বিদেশি শাসকরা ভারতে আসেন, তাদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাদের মধ্যে শকরা ছিলেন অন্যতম। ভারতের ইতিহাস এবং সংস্কৃতিতে শকরা বিশিষ্ট অবদান রেখে গেছে। এরা দীর্ঘকাল ধরে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং বিভিন্ন বিদেশিদের মধ্যে যেরকম পার্থিয়ান তথা পল্লব এবং গ্রিকদের সমসাময়িক এই শকরাও খ্রিস্টীয় প্রায় প্রথম খ্রিস্টপূর্ব শতকে কাফিরিস্তান, গান্ধার এবং সম্ভবত হাজারা নামক অঞ্চলে গ্রিক শাসনকে সরিয়ে এরা নিজেদের একটি স্থান দখল করে নেয়। পারস্য সম্রাট দারায়ুস শকদের কথা প্রথম উল্লেখ করেছেন এবং এরা সিবেরিয়ার বিস্তীর্ণ সমতল অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষের দিকে শকরা সিস্তান অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠিত করেন এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এসে দেখা যায় যে এরা চীন সাম্রাজ্যকে সংহত করে মধ্য এশিয়ার যাযাবর উপজাতিদের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ইউজি উপজাতির শব্দে অর্থাৎ যাদেরকে আমরা সিথিয়ান বলে জানি, তাদের সঙ্গে প্রায় মধ্য এশিয়া থেকে উৎখাত করে তারা দক্ষিণ আফগানিস্তানের দিকে অগ্রসর হয় এবং সেখান থেকে তারা উত্তর পশ্চিম ভারতের দিকে প্রবেশ করে। প্রাচীন পার্থিয়া হলো আধুনিক খোরাসান যে অঞ্চল সেটি অর্থাৎ পারস্য এবং তার সংলগ্ন অঞ্চল। সিথো পার্থিয়ান শব্দগুলি বিভিন্ন আক্রমণকারী ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে আমরা ব্যবহার করে থাকি। পার্থিয়া থেকে বেরিয়ে উত্তর পশ্চিম ভারতে খ্রিস্টপূর্ব প্রথম শতকে প্রবেশ করেছিলেন এরা। ভারতের শক পল্লবদের শাসন সম্পর্কে ঐতিহাসিক আকল হলো লেখ, বিভিন্ন ধরনের মুদ্রা এবং সাহিত্যিক উপাদান থেকে অল্প কিছু হলেও আমরা শকদের সম্পর্কে তথ্য পাই। তক্ষশিলার একটি লেখ থেকে জানা যায় যে মেগা নামক একজন শক নৃপতি, যিনি ক্ষত্র হলেন পাতি, রূপ এবং তামার মুদ্রায় শক রাজা এবং মায়ুসের কথার উল্লেখ পাওয়া যায় এবং মায়ুসের নামের উল্লেখ আমরা বিভিন্ন তামার মুদ্রা রূপের মুদ্রাতে পেয়ে থাকি। ভারতের শক রাজাদের শাসন ব্যবস্থায় সিথিয়ান, পার্থিয়ান, ইরানীয় উপাদানের সংমিশ্রণ করতে দেখা যায়। এর থেকে পণ্ডিতরা অনুমান করেন যে ভারতে প্রবেশ করার আগে তারা মূলত হয়তো পারস্যের শক স্থান নামক অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন এবং পার্থিয়ানরা ছিল এদের শাসক। অল্প দিনের মধ্যে শকরা শক স্থান পরিত্যাগ করে ভারতীয় পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেয় এবং ভারতীয় নাম, ভারতীয় ধর্মমত এরা গ্রহণ করে। ভারতীয় পরিবারের সঙ্গে তারা বিভিন্ন বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। মহাভাষ্য, মহাপুরাণ, মহাভারত, মনু সংহিতায় আমরা এদেরকে ব্রাত্য ক্ষত্রিয় বলে চিহ্নিত করি। সম্ভবত শক রাজা মায়ুসের গ্রিকদের কাছ থেকে গান্ধার অঞ্চল জয় করেছিলেন এবং এখানকার কিছু অংশ তারা পুনরুদ্ধারও করেছিলেন। আরো কয়েকজন সিথো পার্থিয়ান রাজার উল্লেখ বা পরিচয় আমরা পেয়ে থাকি, যারা তাদের প্রবর্তিত মুদ্রার কথা পাওয়া যায় ইতিহাসের বিভিন্ন পাতায়। এর থেকে জানা যায় যে ভেনোসেস, স্পলিরাইজেস, প্রথম আজেস, লাইসেস এবং দ্বিতীয় আজেসের উল্লেখ আমরা এদের সম্পর্কে বলতে পারি। অনেকগুলি মুদ্রায় আমরা আবার যৌথ রাজকর্তৃত্বের প্রতীকও লক্ষ্য করে থাকি। স্পলিরাইজেস সম্ভবত ভেনোনেসের অধীনস্থ সহকারী রাজা ছিলেন এবং পরে তিনি স্বাধীন রাজা হন। প্রথম আজেসের রাজত্বকাল থেকে বিক্রম সম্বতে শুরু হয়, যা 58 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। ভেনোসেস এবং স্পলিরাইজেস আফগানিস্তানের একাংশ জয় করে রাজ্য স্থাপন করে। প্রথম আজেস এবং পরবর্তীকালে উত্তর পশ্চিম অঞ্চলে তার রাজ্যকে সম্প্রসারণ ঘটায় এবং আজিলাইসেস ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পূর্ব দিকে মথুরা পর্যন্ত শক রাজ্যের সম্প্রসারণ ঘটান। সিথো পার্থিয়ান শাসকদের অন্য একটি গোষ্ঠীর শাসক ছিলেন হচ্ছে গন্ডোফার্নেস। গন্ডোফার্নেসের নাম আমরা বহুকাল ধরে ইতিহাসে পেয়ে এসেছি। তক্ষাতি বাহিত উল্লেখিত গুরবাহারা হলেন এই রাজা। তিনি সম্ভবত প্রথম শতকের তৃতীয় পাদ পর্যন্ত শাসন করেছিলেন।
গন্ডোপার্নের উত্তরাধিকারদের সরিয়ে কুষাণ রাজারা উত্তর পশ্চিম অঞ্চল জয় করেন। শক এবং পার্থিয়ানরা তাদের শাসন কার্য পরিচালনা করেন ক্ষত্রক এবং মহাক্ষত্রক উপাধি, অর্থাৎ এরা শক রাজ্যের সম্প্রসারণে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। শক রাজ্য পূর্ব দিকে সম্প্রসারিত হয়ে মথুরা পর্যন্ত পৌঁছে যায়। এই সম্প্রসারণের কাজে আজিলাইসেসের সহায়তা দেন রাজভুল্লাভ। মথুরা অঞ্চলের রাজভুল্লাভ প্রায় স্বাধীনভাবে রাজত্ব করেন। ইন্দ্রমিক রাজারা সিন্ধু, সৌরাষ্ট্র, রাজস্থানে বিভিন্ন অংশ জয় করেছিল। পূর্ব ইরানের শাসকরা মূলত এই শকরা প্রকৃতপক্ষে নিম্ন সিন্ধু উপত্যকা অঞ্চল অধিকার করে নেয় এবং পূর্ব দিকে সৌরাষ্ট্র এবং তার সংলগ্ন অঞ্চল সম্প্রসারণ ঘটায়। শক রাজারা পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে তাদের শাসন ব্যবস্থা স্থাপন করেছিল। গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় জানা যায় যে এইসব অঞ্চল তারা জয় করেন। পশ্চিম ভারতের প্রথম দিকে শক রাজাদের মধ্যে ছিলেন মাম্বারুস এবং পেরিপ্লাস গ্রন্থ থেকে এই নাম পাওয়া যায়। খ্রিস্টীয় শতকের প্রথম দিকে আমরা জানতে পারি শক রাজাদের মধ্যে দুটি প্রধান শাখা ছিল, খবরত এবং কর্দমক। খবরত ভূমক হলেন প্রথম ক্ষত্রক, যিনি কুষাণ সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম অঞ্চল শাসন করেছিলেন। তিনি যে মুদ্রাগুলো আমরা তার সম্পর্কে পাওয়া যায় সেই মুদ্রায় আমরা জানতে পারি যে গুজরাট, সৌরাষ্ট্রের উপকূল অঞ্চল, মালব, রাজস্থান এরা দখল করেছিল। খবরতের ভূমককে সরিয়ে ওই বংশেরই শাসক নহপান শাসন ক্ষমতা দখল করেন। নহপানের ইতিহাস পাওয়া যায় তার মুদ্রা এবং লেখ থেকে। নহপান সম্ভবত 119 থেকে 125 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। তাকে বলা হয়েছে ক্ষত্রক, মহাক্ষত্রক এবং রাজন। সম্ভবত তিনি একজন স্বাধীন রাজা ছিলেন। খবরত বংশীয়দের পর শাসন কর্তৃত্ব অধিকারিত হন কর্দমক বংশীয়রা। এরাও রাজন উপাধি গ্রহণ করেছিলেন। নহপান তাম্র এবং রূপোর মুদ্রার প্রচলন ঘটান। তিনি একটি বিস্তীর্ণ অঞ্চল শাসন করেন। আজমির থেকে উত্তর মারাঠা দেশ পর্যন্ত তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। নহপানের অমাত্য আর্যমনের একখানি লেখক পুনে জেলার জুন্নারে পাওয়া যায়। তার জামাতা ঋষভ দত্ত নাসিক, পুনে, দক্ষিণ গুজরাট, উত্তর কোঙ্কণ অঞ্চল জয় করেছিলেন। গবেষকরা অনুমান করেন যে নহপানের রাজ্যভুক্ত ছিল মালব, সৌরাষ্ট্র, গুজরাট, উত্তর কোঙ্কণ, মারাঠা এবং রাজস্থানের বেশিরভাগ অঞ্চল এবং সিন্ধু প্রদেশ। নাসিক এবং পুনে জেলার প্রতিষ্ঠানে সাতবাহনদের কাছ থেকে তারা জয় করেন। নহপানের রাজত্বের শেষ দিকে সাতবাহন রাজা গৌতমীপুত্র শাতকর্ণী তার রাজ্য আক্রমণ করে তাকে পরাস্ত এবং নিহত করেন এবং খবরত রাজ্যের দক্ষিণ অঞ্চল দখল করে নেন। রাজ্যের দক্ষিণ অংশ হারালে খবরত বংশীয়রা তাদের রাজ্যের উত্তরাঞ্চল অটুট রাখে। তবে নহপানের মৃত্যুর পর এই বংশ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। কুষাণ সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম প্রদেশগুলিতে খবরত বংশীয় যে সমস্ত শব্দের উল্লেখ পাওয়া যায় তাদের কর্দমক শাখার শাসকরা নিজেদের প্রতিষ্ঠা করে। পশ্চিম ভারতের কর্দমক শাখাকে প্রতিষ্ঠা করেছিলেন যশোমতীর পুত্র চষ্টন। চষ্টনকে সমকালীন তথ্যে একজন ক্ষত্রক, মহাক্ষত্রক বলা হয়েছে। তার অতিরিক্ত উপাধি ছিল রাজন। সিন্ধু অঞ্চলে কুষাণদের অধীনস্থ শাসক ছিল। নহপানের মৃত্যুর পর চষ্টন কুষাণদের দক্ষিণ পশ্চিমের প্রদেশগুলির উপর নিজের শাসন ভার গ্রহণ করে নেয়। এই কর্দমক শাসককে মূলত কুষাণরা সাতবাহন কর্তৃক অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। চষ্টনের বৃদ্ধ বয়সে পুত্র জয়দামন ক্ষত্রক হিসেবে কাজ শুরু করে দেন। এই কর্দমক বংশের শ্রেষ্ঠ শাসক হলেন জয়দামনের পুত্র রুদ্রদমন। আঙ্কর লেখ থেকে জানা যায় যে যারা চষ্টন এবং তার পুত্র রুদ্রদমনের সঙ্গে যৌথভাবেই শাসন করতেন। একথা নিশ্চিতভাবে জানা যায় সাতবাহন রাজ্যের সীমান্তে শাসকরা শকরা ছিল এই প্রতিষ্ঠিত শক্তিশালী রাষ্ট্র। তথ্য আকর সূত্র থেকে জানা যায় নহপন এবং রুদ্রদমন সাতবাহনদের পরাস্ত করে উত্তরে ঋত অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন। টলেমির ভূগোল গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে অবন্তীর রাজধানী ছিল শক রাজা চষ্টনের রাজধানী। রুদ্রদমন তার জুনাগড় লেখতে বলেন যে অনেকেই দেশ তিনি জয় করেছিলেন। রাজা গৌতমীপুত্র শাতকর্ণীর কাছ থেকে তিনি
বিভিন্ন ধরনের অঞ্চল গ্রহণ করেছিলেন, যেরকম অবন্তী, অনু, অপরান্ত, সৌরাষ্ট্র এবং অমর্ত্য। রুদ্রদামন দাবি করেন যে তিনি সাতবাহন রাজাকে যুদ্ধে পরাস্ত করেন। তিনি তাকে হত্যা করেননি, কারণ তিনি ছিলেন রুদ্রদামনের আত্মীয়। কানহেরি লেখ থেকে জানা যায় যে গৌতমী পুত্রের পুত্র বশিষ্ঠ পুত্র শাতকর্ণী এক কর্দমক রাজকন্যাকে বিবাহ করেন। রুদ্রদামন আরো দাবি করেন যে এই সময় তিনি কয়েকজন ক্ষমতাচ্যুত রাজাকে পুনর্বহাল করেন। সম্ভবত নহপানের যে সমস্ত সামন্ত রাজকে গৌতমী পুত্র উৎখাত করেছিলেন, হয়তো রুদ্রদামন তাদেরই পুনরায় স্বপদে অধিষ্ঠিত করেছিলেন। চষ্টনের প্রথম দিককার লেখগুলি থেকে অনুমান করা যায় যে সাতবাহন রাজ্যের একাংশ তিনি অধিকার করেছিলেন। রুদ্রদামন তার পূর্বসূরীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অঞ্চল পুনরুদ্ধার করেন। শক রাজা প্রথম রুদ্রদামনের ক্ষেত্রে যদি আমরা কিছু ঐতিহাসিক ব্যাখ্যা দিয়ে থাকি, তাহলে বলতে পারবো যে সমকালীন বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে কর্দমক বংশ শ্রেষ্ঠ শাসক ছিলেন চষ্টনের পর তার পৌত্র প্রথম রুদ্রদামন। কর্দমক রাজবংশের তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাজা এবং তার রাজত্বকালের প্রধান তথ্যসূত্র ছিল হচ্ছে জুনাগড়। 150 খ্রিস্টাব্দে উৎকীর্ণ করা জুনাগড় লেখ থেকে আমরা প্রধানত যে বিষয়টি জানি সেটি হলো সুদর্শন রথ সংস্কারের কাজ। এই রথটি খনন করে সৌরাষ্ট্রের চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার প্রাদেশিক গভর্নর পুষ্যগুপ্ত এই হ্রদের সেচ ক্যানালগুলি নির্মাণ করেন অশোকের সময়কার জবন গভর্নর, যার নাম আমরা ইতিহাসে পাই তুষাসপা। প্রায় শত শত বছর ধরে এই লেক বা এই হ্রদ সৌরাষ্ট্রের কৃষকদের চাষের জল জুগিয়ে এসেছিল। এটি ছিল এই অঞ্চলের কৃষি বা কৃষি কাজের একটি আশীর্বাদ স্বরূপ। 150 খ্রিস্টাব্দের কিছু আগে এক প্রচন্ড ঝড়ে লেকটির বিভিন্ন স্থানে ভাঙন ধরে এবং লেকটি কার্যত একটি মরুভূমিতে পরিণত হয়। রুদ্রদামনের এই লেখটিতে পুনর্নির্মাণের জন্য আমরা বিভিন্ন তথ্য পাই এবং পুনর্নির্মাণের জন্য তিনি আধিকারিকদেরও বহাল করেন, যদিও তারা ব্যর্থ হয়। রুদ্রদামনের মন্ত্রী তথা অমাত্য সুবিশাখা ছিলেন একজন পার্থিয়ান কুলাইপাট পুত্র। তিনি এই লেকটির পুনর্নির্মাণের জন্য সক্ষম হন। রুদ্রদামন তার লেখকে বলেছেন যে গো, ব্রাহ্মণ, ধর্ম ও যশের জন্য তিনি সুদর্শন লেক পুনর্নির্মাণ করেন। জুনাগড় লেখতে শক রাজা প্রথম রুদ্রদামনের রাজত্বকালের অনেক তথ্য পাওয়া যায়। এই লেখতে বলা হয় যে রুদ্রদামন ছিলেন আকর, অনু এবং অমর্ত্য, সৌরাষ্ট্র, সম্ভ্র, মারুকচ্ছ, সিন্ধু সামির, কুকুর, তপরতা এবং নিষাদ এবং অন্যান্য আরো অঞ্চলের অধীশ্বর। তিনি একজন শ্রেষ্ঠ রাজা, সবকিছু নিজের হাতেই নিজ প্রতিভা বলে অর্জন করেছিলেন। তার শৌর্য বীর্যের অভাব ছিল না। রুদ্রদামন দাবি করেছেন যে তিনি যৌধাদেহকে পরাস্ত করেন এবং প্রায় সমস্ত ক্ষত্রিয়দের পরাস্ত করে অত্যন্ত উদ্ধত হয়ে উঠেছিলেন। এরা নিজেদের অপ্রতিদ্বন্দ্বী বীর বলে গণ্য করতে থাকেন। রুদ্রদামন আরো দাবি করেন যে তিনি দক্ষিণাপথ গৌতমীপুত্র শাতকর্ণীকে দুবার পরাস্ত করেছিলেন। তিনি তাকে মৃত্যুদণ্ড দেননি, কারণ তিনি ছিলেন শক রাজবংশের আত্মীয়। রুদ্রদামন প্রায় সমস্ত কপরত রাজ্য নিজের অধিকারে নিয়ে আসেন এবং শুধু নাসিক এবং পুনে জেলা তার অধিকারভুক্ত ছিল না। বলা হয়েছে যে শক রাজা রুদ্রদামন ছিলেন স্বাধীন সার্বভৌম শাসক, উপাধি ছিল তার মহাকর্ত। কুষাণ শাসনের উল্লেখ তার নথিপত্রে আমরা পাই না। রুদ্রদামন একজন প্রজাহিতৈষী সুশাসক ছিলেন। তিনি দেশের শান্তি বজায় রেখেছিলেন। জুনাগড় লেখতে বলা হয়েছে শহর, গ্রাম এবং বাজারে কখনো দস্যু বা তস্করের উপদ্রব সেই সময় ছিল না। তিনি আরো জানিয়েছেন যে প্রজারা তার প্রতি অনুগত ছিল। শৌর্য বলে তিনি জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন ধর্ম, অর্থ এবং বিভিন্ন ধরনের যুদ্ধের মাধ্যমে দেশ জয় করা। রুদ্রদামন শুধু একজন শ্রেষ্ঠ বিজেতা ছিলেন না, ধ্রুপদী সংস্কৃতিতেও তিনি একজন উৎসাহী পৃষ্ঠপোষক ছিলেন। তার জুনাগড় লেখটি সংস্কৃত ভাষায় লেখা। বিভিন্ন বিশাল পারদর্শিতা অর্জন করে তিনি ব্যাকরণ, রাজনীতি
শাস্ত্র এবং বিভিন্ন বিজ্ঞানে তিনি দক্ষতা অর্জন করেছিলেন। তিনি সংস্কৃত ভাষায় অনেক কিছু লেখেন, যেগুলি সুখ্যাতি অর্জন করেছিলেন। গদ্য পদ্য লেখায় তিনি সমান পারদর্শী ছিলেন। জুনাগড় লেখতে দাবি করা হয়েছে যে তিনি ছিলেন সে যুগের একজন শ্রেষ্ঠ সমন্বয়, দান এবং সম্মান বিতরণের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত উদার। তিনি এমন দক্ষ শাসক ছিলেন যে তার কোষাগার সর্বদা সোনার উপর পরিপূর্ণ থাকতো মূল্যবান পাথরে। এসব ধনসম্পদ তিনি বল প্রয়োগ করে সংগ্রহ করেননি, বরং ন্যায্য কর, ন্যায্য নীতি, শুল্ক এবং তার প্রাপ্য রাজস্ব থেকেই সংগ্রহ করেছিলেন। জুনাগড় লেখ থেকে জানা যায় যে শক রাজা রুদ্রদামন তার বৃদ্ধ রাজকন্যার প্রার্থিত যোগ্য বর ছিলেন এবং তিনি অনেকগুলি স্বয়ংবর সভায় যোগদান করেন এবং একাধিক রাজকন্যারও প্রাণী গ্রহণ করেন। বিভিন্ন ভারতীয় রাজ পরিবারের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়, এরূপ প্রমাণও পাওয়া গেছে এবং শকরা ভারতীয় সমাজে অন্তর্ভুক্ত হয়। কর্দমক রাজপরিবারের কন্যাদের সঙ্গে সাতবাহন, ইখাপ্পু, লিচ্ছবি রাজপরিবারের রাজপুত্রদের বিবাহ হয়। এখানে উল্লেখ্য যে রুদ্রদামনের রাজধানী উজ্জয়িনী ছিল সে যুগের শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পের প্রতীক এক প্রধান কেন্দ্র। শক রাজা রুদ্রদামনের মৃত্যুর পর দ্বিতীয় শতকের শেষের দিকে সাতবাহন রাজা শাতকর্ণী কর্দমক শকদের শাসনাধীন দক্ষিণের অঞ্চলগুলি কিছু অংশ জয় করে নেন। তৃতীয় শতকে কর্দমক শাসকরা তাদের উত্তরাঞ্চলের অধিকার হারিয়েছিলেন মালব এবং আবিদদের কাছে। কর্দমক রাজবংশের শেষ শাসক ছিলেন যিনি বলা যায় যে বিশ্বসেন। তিনি তৃতীয় শতকের শেষ শাসক এবং কর্দমক পরে একটি নতুন শক শাখা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং এই শাখার প্রধান ছিলেন দ্বিতীয় রুদ্রসিংহ। শক রাজা রুদ্রদামন ছিলেন দ্বিতীয় শতকের একজন শ্রেষ্ঠ বীর রাজা। শক রাজ্য গঠনে এবং শাসন ব্যবস্থায় তিনি যোগ্য রাষ্ট্রনেতার ভূমিকা পালন করেন। তিনি প্রতিভা বলে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং দাক্ষিণাত্যে বেশ কিছু অঞ্চল নিজে দখলে রাখেন। তিনি একজন সুশাসক হিসেবে, প্রজা কল্যাণকামী শাসক হিসেবে তার প্রতিভা রেখে গিয়েছিলেন। ঝড়ে সুদর্শন হ্রদ নষ্ট হলে তিনি বহু অর্থ ব্যয় করে বহু পরিশ্রমে সেই হ্রদের পুনর্গঠন করেন। সৌরাষ্ট্রের এক বিশাল অঞ্চলে কৃষি সেচ কার্যের উৎসাহের জন্য তিনি এই হ্রদ ব্যবহার করেছিলেন। জুনাগড় লেখতে তিনি বলেছেন যে দেশে দস্যু, তস্কর উৎপাত ছিল না, বরং শান্তি বজায় ছিল। তার শাসনাধীন জনগণ সুখ শান্তিতে বসবাস করত। তিনি যে কোনো শাসকের পক্ষে একটি অত্যন্ত গৌরবের স্বাক্ষর রেখে যান। রুদ্রদমন শুধু বিজেতা বীর সুশাসক ছিলেন না, তিনি সংস্কৃতির অনুরাগী পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি বহু শাস্ত্র এবং তার রচনাতেও উৎসাহ প্রদান করেন। পারিতোষিক সম্মান বিতরণের ক্ষেত্রেও তিনি কার্পণ্য করেননি। তার সাফল্যের অন্য দিক হলো তিনি শাসিত জনগণের আনুগত্য অর্জন করতে সফল হয়েছিলেন। সফল রাষ্ট্রনায়ক রুদ্রদমন এই গৌরবোজ্জ্বল চরিত্রটি আমাদের সামনে উঠে আসে জুনাগড় লেখ থেকে। পূর্ব পশ্চিম মালব, মহিষ্মতি, দ্বারকার পার্শ্ববর্তী অঞ্চল, জুনাগড়ের পার্শ্ববর্তী অঞ্চল, সাবরমতী নদীর তীরবর্তী অঞ্চল, মারোয়ার, কচ্ছ, নিম্ন সিন্ধু উপত্যকার কাছে পার্বত্যময় অঞ্চল, উত্তর কোঙ্কণ এবং সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলের এক বিশাল সাম্রাজ্য তার অন্তর্ভুক্ত ছিল। এসব তার সামরিক কৃতিত্বের পরিচয় বহন করে। বিজেতা এবং শাসক রূপে রুদ্রদমন তার ক্ষমতার পরিচয় দিয়ে যান। রুদ্রদমনের পরবর্তীকালে বা নবপালের পরবর্তীকালে এবার আসা যাক কিভাবে শকরা শাসন ব্যবস্থা পরিচালনা করত। মূলত বলা যায় যে মৌর্য সাম্রাজ্যের পতনের পর যে সকল রাজবংশ ভারতে রাজত্ব করেছিল তাদের মধ্যে শকরা ছিল প্রধান এবং অন্যতম শ্রেষ্ঠ রাজবংশ। এ যুগের প্রতিষ্ঠানগুলি হঠাৎ গজিয়ে ওঠার সামরিক প্রভুদের প্রয়োজনে সৃষ্টি হয়নি। এগুলি ছিল উন্নত, সুগঠিত এবং সংহত ব্যবস্থার প্রতীক। রাজনীতিকরা বহু কাল ধরে এসব নিয়ে তাত্ত্বিক
আলোচনা করে গেছে। রাষ্ট্রনেতারা বাস্তব অবস্থা অনুযায়ী এগুলো তৈরি করেন। এগুলি যুগের প্রয়োজন মিটিয়েছিল বলা যায়। ইন্দো সিথিয়ান রাজনৈতিক ব্যবস্থার উপর চিন্তাশীল রাষ্ট্রতত্ত্ববিদদের প্রভাব লক্ষ্য করা যায়। এই যুগের শ্রেষ্ঠ শাসকরা গভীরভাবে রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করেছেন। রাজপুত্রদের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছে। যুব অভিজ্ঞ ব্যক্তিদের যোগ্যতা এবং দক্ষতা পরীক্ষা করে মন্ত্রী পদে নিয়োগ করা হতো। এবং এই সময় জানা যায় মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্নভাবে তাদের ভাগ্যের ফলন ঘটাতে থাকে। এই সময় অত্যাচারমূলক বলে গণ্য করা যে সকল কর ব্যবস্থা ছিল সেগুলো লোপ করা হয়। স্বেচ্ছাকর, বেগাশ্রম প্রভৃতি আদায় করা হতো না। রাজারা পুত্র এবং জনপদবাসীদের মঙ্গলের সব কাজে উৎসাহ প্রদান করতেন। এসব থেকেই অনুমান করা যায় যে রাষ্ট্রতত্ত্ববিদদের রচনায় সব শাসকদের চিন্তা এবং সব সময় ভাবনাকে প্রভাবিত করেছিল। ভারতীয় শাসন ব্যবস্থার একটি বড় ধরনের বিচ্ছেদ ছিল না এটি। মহামাত্র, রাজু এবং গুপ্তচর ইত্যাদির উল্লেখ এই সময় পাওয়া যায়। এটি মূলত বলা যায় যে মৌর্য শাসন ব্যবস্থার অবসান নয়, বরং মৌর্য শাসন ব্যবস্থার কাঠামোকে এটি গ্রহণ করেছিল। তবে একথা বোধহয় ঠিক নয় যে সব রাজারা মৌর্যদের শাসন ব্যবস্থাকে হুবহু নকল করেছিলেন। উত্তর পশ্চিম ভারতের নতুন শাসন কার্য যেসব দেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করতে শুরু করে তাদের মধ্যে শকরা ছিল প্রধান। এইসব অঞ্চলের প্রতিষ্ঠান অঞ্চলগুলিতে দেশের বিভিন্ন ধরনের ক্ষমতা বা শাসনের প্রতিফলন করতে দেখা যায়। পারস্য সম্রাটরা ক্ষত্রপ বা বিভিন্ন শাসন ব্যবস্থার ইউনিটের মধ্যে দিয়ে তাদের শাসনের সম্প্রসারণ ঘটায়। এই সময় তারা উত্তর, পশ্চিম, দক্ষিণ ভারতে এই শাসন ব্যবস্থার প্রবর্তন করে। জেলা শাসকদের গ্রিক উপাধি প্রদান করা হতো। গভর্নর এবং সেনাপতিদের উপাধি দেওয়া হতো বিভিন্ন ধরনের। এই সময় একই সঙ্গে ভারতীয় উচ্চ কর্মচারী, অমাত্য, মহাসেনাপতি প্রভৃতি উপাধিও প্রদান করা হতো। ভারতে সব অভিযান এদেশের উপজাতি প্রজাতন্ত্রগুলির অবসান ঘটায়। এগুলি গৌতম বুদ্ধের কালের সময়কার এবং তারা তখনও প্রাণবন্ত ছিল। লেখ এবং মুদ্রা থেকে জানা যায় যে এদের সম্প্রসারণের ঘটে এই সময়। এদের মধ্যে কয়েকটি শক রাজ্যের বিরুদ্ধেও জোটবদ্ধ হয়। শক রাজারা মূলত বিভিন্ন ধরনের উপজাতিদের প্রজাতান্ত্রিক রাষ্ট্র ধ্বংস করেননি, বরং উত্তর পশ্চিম ভারতের অনেকগুলো রাজ পরিবারকে ধ্বংস করেছিলেন। তারা উচ্চতর রাজতান্ত্রিক ধারণা প্রতিষ্ঠিত করে। দুটি তথ্য থেকে আমরা এই ধরনের ব্যবস্থার কথা জানতে পারি এবং সেই সমস্ত সময় আমরা এর পরিচয়ও পাই। তারা উচ্চ এবং আধা দৈব উপাধিতে বিশ্বাসী ছিল। মৃত রাজাদের প্রতিচ্ছবি তারা সযত্নে রক্ষা করত। এদেরকে তাদের উচ্চ প্রজাতান্ত্রিক আদর্শ দ্বারা চালিত হতে হতো এবং জানা যায় যে রাজারা দেবতার আসনে বসেছিলেন। অশোক প্রায় সমগ্র উপমহাদেশের উপর রাজত্ব করেন। তারা রাজকীয় উপাধি ছিল রাজা, দেবানাম্প্রিয় এবং প্রিয়দর্শী। সংযুগের শ্রেষ্ঠ রাজারা কিন্তু এইসব সাধারণত নিয়মতান্ত্রিক উপাধি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তারা আরো গাম্ভীর্যপূর্ণ সম্মানজনক উপাধি চক্রবর্তী, অধিরাজ, রাজাধিরাজ, দেবপুত্র গ্রহণ করেছিল। সব রাজাদের উপাধি এই যে বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের আত্মপ্রকাশ করতে দেখা যায়। তারা সমাজ ধর্ম রক্ষা করত। রানীরা উচ্চ সম্মানজনক উপাধি গ্রহণ করেছিল। অশোকের রানীরা যেখানে দেবী, সেখানে শক যুগের রানীরা ছিল অগ্রমহিষী বা মহাদেবী। সব রাজারা যে দেবত্বে উন্নীত হয়েছিল তার প্রমাণ হলো রাজাদের মূর্তি বা ছবি নিয়ে দেবকুল তৈরি করা হতো। এই দেবকুল ছিল বিভিন্ন ধরনের মন্দিরের একটি অঙ্গ। রাজতন্ত্রকে উচ্চে তুলে ধরার পেছনে সমকালের রাষ্ট্রতত্ত্ববিদদের অবদান ছিল। এরা রাজকর্ম নিয়ে লিখেছিলেন। এরা রাজাকে মহাপতিরাজ বলে উল্লেখ করেন। রাজা হলেন নবরূপের দেবতা।
শকদের রাজতান্ত্রিক ধারণার উপর পারস্য, চীন এবং রোমান রাজতান্ত্রিক চিন্তার প্রভাব পড়েছিল। শকদের শাসন ব্যবস্থার এক বৈশিষ্ট্য ছিল এই সময় এরা দৈব রাজার ধারণার আগমন ঘটায়। দুজন রাজা ধারণাও এই সময় আসতে থাকে এবং উত্তর পশ্চিম ভারতে এই ধরনের রাজতন্ত্রের আগমন ঘটতে দেখা যায়। অনুরূপভাবে এরা যৌথ রাজ্যের ধারণাতেও বিশ্বাসী ছিল। যুবরাজ রাজার হয়ে অনেক সময় শাসন করতেন এবং এই দুই ধরনের রাষ্ট্র ব্যবস্থাতে রাজার ভ্রাতা, পুত্র অথবা পৌত্র শাসন ব্যবস্থার বিশিষ্ট ভূমিকা নিত। এরা হতেন সহকারী বা অধীনস্থ শাসক। দ্বৈ রাজ্য একটু অন্য ধরনের ব্যবস্থা ছিল, কিন্তু এই অবস্থায় শাসকরা সমক্ষমতার অধিকারী ছিল। এই সময় জানা যায় যে যৌব রাজ্যের যুবরাজ সাধারণত উপশাসক হিসেবে কর্মরত থাকত। এই যুগে দ্বৈ রাজ্যের কয়েকটি উদাহরণও পাওয়া যায়। ইন্দ্র-গ্রীক রাজ্যগুলিতে লিসিয়াস, অ্যান্টিকাসিয়াস এবং অ্যাথোগিয়াস, প্রথম স্ট্র্যাবোর যৌথ লেখাতেও আমরা বিভিন্ন ধরনের রাজত্বে অর্থাৎ যৌথ রাজত্বের সন্ধান পেয়ে থাকি। এই যুগে এরকম প্রতিষ্ঠান, শহর এবং অন্যান্য শহর সংখ্যা খুব কম ছিল না। শহরের অধিবাসীরা সংখ্যাও যথেষ্ট ছিল। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে সম্ভবত তারা বিভিন্ন ধরনের কাজ করত এবং এরা নগরের বিচারক ছিল। সাধারণত প্রশাসন, প্রাদেশিক শাসন, জেলা, গ্রাম সম্পর্কে অনেকগুলি তথ্য আমরা পেয়ে থাকি। উচ্চ পদস্থ কর্মচারীদের উপাধি অনেকটাই মৌর্য যুগের মতো ছিল। মহামাত্র, রাজু শ্রেণীর কর্মচারীরা সব সাতবাহনের শাসন ব্যবস্থার বিশিষ্ট ভূমিকা রেখেছিল। এদের শাসনের সঙ্গে যুক্ত এমন অনেক কর্মচারীর নাম পাওয়া যায়, তাদের কথা অশোকের অনুশাসনগুলিতে উল্লেখ নেই। কৌটিল্যের অর্থশাস্ত্রে এদের নাম পাওয়া যায়। রুদ্রদামন জুনাগড় লেখতে গ্রিক কাউন্সিলরের উল্লেখ আছে। এদের বলা হতো উচ্চ পদস্থ কর্মচারী এবং যারা মূর্তি সচিব। রাজসভার অন্যান্য উচ্চ পদস্থরা হলেন রাজবৈদ্য এবং এছাড়াও আমরা রাজলিপিকারেরও সন্ধান পাই। উচ্চপদস্থ সামরিক আধিকারিকদের অধীনে ছিল ক্যাপ্টেন, প্লাটুন কমান্ডার, গার্ড, ট্রুপার্স এবং ভাড়াটে সৈন্য। অমাত্য এবং মন্ত্রী সচিব ছাড়াও আরো কয়েকটি শ্রেণীর ক্ষমতার কথাও আমরা এই সময় জানতে পারি। কোষাধ্যক্ষের মধ্যে ছিল পাঞ্জাবের কিছু অংশ এবং কাষ্ঠকারী এবং ভান্ডাকারী। মৌর্যদের যে সমস্ত বিশিষ্ট আধিকারিকরা অর্থাৎ সমাহর্তী বা সন্নিধাত্রীর উল্লেখ এই সময় পাওয়া যায় না। যে সমস্ত উৎস থেকে রাজধানী রাজস্ব সংগ্রহ করা বা অংশগ্রহণ করা হতো সেগুলি হলো বলি, শুল্ক এবং ভাগ। বলি হলো বাড়তি কর, শুল্ক শিল্প বাণিজ্যের কর এবং ভাগ হলো প্রাপ্য রাজস্ব। এসব উৎস থেকে রাজস্ব আদায় করে রাজা তাদের রাজকোষ পূর্ণ করত। প্রজা কল্যাণমূলী শাসক রুদ্রদামন এভাবে তাদের রাজকোষ পূর্ণ করেছিলেন। তবে নীতিহীন অনেক শক শাসক উৎপীড়ন করে সম্পদ সংগ্রহ করেন। এরা অন্যায় কর, বেগাশ্রম, স্বেচ্ছাকর আদায় করত। শকদের লেখকগুলি থেকে জানা যায় যে রাজস্ব কিভাবে তারা ব্যয় করত। সব রাজারা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন এবং জানা যায় রুদ্রদামন সুদর্শন লেক পুনর্নির্মাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। জুনাগড় লেখতে এর সাক্ষ্য পাওয়া যায়। দেশগুলিতে পুষ্করিণী, কূপ, লেক, বিভিন্ন ধরনের সেচ জল ব্যবস্থা নির্মাণের সংস্কার করা হয়। শক রাজ্যের সীমান্তে অবস্থিত জনপদগুলির তত্ত্বাবধান করতে সামরিক গভর্নররা। পরবর্তী প্রাদেশিক স্তর সীমান্তে অঞ্চলের বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় যেগুলো আধিকারিকেরা রক্ষা করত এবং প্রশাসনের ক্ষুদ্রতম একক ছিল এই সময় গ্রাম। ছোট ছোট শহরগুলিতে নিগম ছিল। গ্রামের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছিল গ্রামণী এবং গ্রামিক বা গ্রামণী ছিলেন গ্রামের শাসন ব্যবস্থার মূল রাজকর্মচারী। নিগমদের প্রধানদের বলা হতো গহপতি।
প্রাচীন ভারতের শাসন ব্যবস্থার স্থানীয় বৈশিষ্ট্য হলো এই গ্রাম এবং নিগম। এখান থেকে সংঘবদ্ধ সংহত জীবনের আদর্শ গড়ে ওঠে। এই গোষ্ঠী ছিল সামাজিক প্রতিষ্ঠান যার মাধ্যমে রাজা এবং গ্রামবাসীরা এবং একই সঙ্গে গুপ্তচরদের মাধ্যমে দেশের সংবাদ গ্রহণ করা হতো। এদের অবশ্যই প্রমাণিত যে এর থেকে বলা যায় যে জনগণের মধ্যে মতানৈক্য ছিল নিম্ন মানের। বিধি নিয়ম ভাঙার প্রবণতা খুব বেশি ছিল, কারণ এরা অধিকাংশ ক্ষেত্রে অধিবাসী বা গ্রাম সমাজকে নিয়ে গড়ে উঠেছিল। সব যেরকম একটি বৈদেশিক শক্তি রূপে ভারতে প্রবেশ করে নিজেদের একটি সুবিশাল স্থান, সুবিশাল সাম্রাজ্য কায়েম করে নেয়, ঠিক সেরকম ভাবে আমরা পরবর্তী যে বিদেশি শাসন বা বিদেশি শাসকদের সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে সাতবাহন। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চল মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়েছিল। একথা বিশ্বাস করার মতো সঙ্গত কোনো কারণ দক্ষিণের দূরবর্তী প্রদেশগুলি স্থানীয় শাসকদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের পর এবং সাতবাহনদের উত্থানের আগে এখানে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে ওঠে। সাতবাহনদের উত্থানের আগে দাক্ষিণাত্যে মহারথী, মহাবোধের প্রতিষ্ঠানের কথা জানা যায়। পুরাণের সাতবাহনদের অন্ধ্র বলা হতো। পূর্ব দাক্ষিণাত্যে সম্ভবত অন্ধ্র উপজাতি লোক ছিল সাতবাহনরা। পুরাণে তাদের অন্ধ্রভৃত্য বলা হয়ে থাকে। এই অঞ্চলে প্রাপ্ত মুদ্রা থেকে জানা যায় যে পুরাণ যে এই বংশের শ্রেষ্ঠ রাজা বা এই বংশের সর্বপ্রথম শ্রেষ্ঠ রাজা ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। পুরাণে এরকম বলা হয় যে অন্ধ্র শিমুখ কন্যায়ন সুশর্মনদের আক্রমণ করবে এবং শুঙ্গদের শাসনের অবসান ঘটিয়ে বসুন্ধরা ভোগ করবে। সাতবাহন রাজা বা সাতবাহন রাজ্য শেষ অবধি বর্তমান অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র নিয়ে গঠিত হয়। কোন কোন সময় সাতবাহন রাজ্যের মধ্যে ছিল উত্তর কর্ণাটক এবং পূর্ব ও দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র। প্লিনির গ্রন্থ থেকে জানা যায় এই রাজ্যের মধ্যে ছিল অনেক গ্রাম এবং 30টি প্রাচীর বেষ্টিত শহর। এই রোমান ঐতিহাসিক আরো জানিয়েছেন যে সাতবাহন রাজাদের এক দক্ষ পদাতিক এবং 2000 অশ্বারোহী, 1000 হাতি সংগ্রহ করেছিল। এই সাতবাহন রাজবংশ প্রায় 300 বছর ধরে রাজত্ব করে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 50 থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত। পুরাণ অনুযায়ী এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ গুপ্ত এবং কর্ণদের বিরুদ্ধে শিমুখ সাফল্য লাভ করেন। কতগুলি প্রাপ্ত তথ্য বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় যে মুদ্রা থেকে সাতবাহনদের শাসনে একটি গোড়ার দিকের মালব অঞ্চল সাতবাহন রাজাদের অধীনে ছিল। শিমুখের পর সাতবাহনের রাজা হন তার ভ্রাতা কানহা। তিনি সাতবাহন রাজ্যকে পশ্চিম দিকে নাসিক পর্যন্ত সম্প্রসারণ ঘটিয়েছিলেন। সাতবাহন রাজ্যের তৃতীয় রাজা হলেন প্রথম শাতকর্ণী, যিনি দীর্ঘ 56 বছর রাজত্ব করেছিলেন। কলিঙ্গরাজ খারবেল তার হাতিগুম্ফা অনুশাসনে দাবি করেন যে তিনি শাতকর্ণী নামে এক সাতবাহন রাজাকে তার আধিপত্য বিস্তার করতে দেননি। তার বিরোধিতা করেছিলেন এবং নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন। খারবেল আরো বলেন যে তিনি মারাঠা বংশের যে রথিকদের পরাস্ত করেছিলেন এবং পরাস্ত করেছিলেন বিদর্ভের ভোজদের। এরা সাতবাহনদের অধীনস্থ শাসক ছিল। প্রথম শাতকর্ণী সম্ভবত পশ্চিম মালব অঞ্চল জয় করেন। নানাঘাটে গুহায় প্রাপ্ত রানীর নাগনিকার লেখ থেকে জানা যায় যে এই শাতকর্ণী দাক্ষিণাত্যের অধীশ্বর ছিলেন। রানী সেভাবেই তার পরিচয় দিয়েছিলেন। শেষ দিকে সাতবাহন রাজাদের মধ্যে অনুকূল হয়েছিলেন এবং ইনি গাথা সপ্তশতী নামে প্রেম এবং প্রণয় নিয়ে 700 কবিতার একটি সংকলন প্রকাশ করেন। সাতবাহন রাজাদের সঙ্গে পশ্চিম ভারতের সব রাজাদের একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষের কাহিনী জানা যায়। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভূমির অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
সব সাতবাহন দ্বন্দ্বের একটি বড় কারণ ছিল পশ্চিম ভারতের বন্দর ভৃগুকচ্ছ, কল্যাণ এবং সোপারা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা। খবরত শাখার শাসকরা সাতবাহনদের রাজ্যভুক্ত অঞ্চল কেড়ে নিয়ে নিজেদের রাজ্যের সম্প্রসারণ ঘটান। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র শাতকর্ণী, এই রাজ্যের সম্প্রসারণ ঘটান। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র শাতকর্ণী এই রাজ্যের সৌভাগ্যের সূচনা করেন এবং বৃত রাজ্যের পুনরুদ্ধার ঘটান। এই নেতৃত্বে সাতবাহন শক্তির যে গৌরব সেটি ফিরে আসে। গৌতমীপুত্র শাতকর্ণী সব রাজা নহপণকে পরাস্ত করে বৃত অঞ্চলগুলি পুনরুদ্ধার করতে সক্ষম হন। তার রাজত্বের শেষের দিকে সম্ভবত খবরত বংশের উত্তরাধিকারী কর্দমক শাখার শকরা এই সব বিজিত অঞ্চলের কতক অংশ উদ্ধার করে নেন। গৌতমীর পুত্র শাতকর্ণীর উত্তরাধিকারী ছিলেন তার পুত্র বশিষ্ঠ পুত্র কুলমায়। এই সাতবাহন রাজারা মুদ্রায় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। এই রাজ্য বা এই রাজা যখন পূর্ব দিকের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে রত ছিলেন, পশ্চিমের শকরা তাদের ক্ষমতাচ্যুত রাজ্যাংশ পুনরুদ্ধারে তখন দাবি করে বা প্রয়াস ঘটায়। এই রাজবংশের আরেকজন প্রধান শাসক হলেন যজ্ঞশ্রী শাতকর্ণী। তিনি খুব সম্ভবত শকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন। তিনি সম্ভবত শেষ সাতবাহন রাজা যিনি পূর্ব ও পশ্চিম দাক্ষিণাত্য অঞ্চলে রাজবংশের প্রভাব বজায় রেখেছিলেন। যজ্ঞশ্রী শাতকর্ণীর উত্তরাধিকারীরা হলেন গৌতমীপুত্র বিজয় শাতকর্ণী, চন্দ্র শাতকর্ণী, বশিষ্ঠ পুত্র বিজয় শাতকর্ণী এবং কুলুমাই। পুরাণে শেষ দিককার সাতবাহন রাজাদের নাম পাওয়া যায় না, এদের পরিচয় পাওয়া যায় শুধু মুদ্রা থেকে। তৃতীয় খ্রিস্টীয় শতকে এই রাজবংশের অবসান ঘটে বলে জানা যায়। সাতবাহন রাজবংশের পতনের পর দাক্ষিণাত্যে বকাটক, মহীশূরের কদম্ব, আভির ও অন্ধ্রপ্রদেশের ইক্ষুকদের উত্থান ঘটে। অধ্যাপক বিডি চ্যাটার্জি জানিয়েছেন যে যদিও সাতবাহন রাজারা সমগ্র দক্ষিণাপথের অধীশ্বর রূপে নিজেদের দাবি করেছিলেন, এটা হয়তো খানিকটা অতিরঞ্জন। সমগ্র দাক্ষিণাত্যের সব অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ ছিল না। শক ও কুষাণদের মতো তাদের রাজ্য মধ্যে অধীনস্থ শাসকরাও ছিল। এরা সাতবাহন প্রজারা সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েছিল এবং স্বাধীনভাবে রাজত্ব করত। সাতবাহন রাজারা মূলত দুটি অশ্বমেধ ও একটি রাজস্ব যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। রাজনৈতিক সার্বভৌমত্ব বৈধতা অর্জনের লক্ষ্য নিয়ে এসব যজ্ঞ করে প্রাচীন ভারতের রাজারা রাজনৈতিক প্রভুত্বের স্বীকৃতি আদায় করে নেন। স্থানীয় অধীনস্থ শাসক মহারথী মহাপ্রজার সাতবাহন সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। সাতবাহন সাম্রাজ্যের অবক্ষয় শুরু হলে এই স্থানীয় শাসকরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাতবাহন রাজারা দাবি করেন যে তারা হলেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শক্তির ধ্বংসকারী। দেশে সুশাসনের যখন সাতবাহনরা এগিয়ে আসে তখন প্রশাসনিক ইউনিটে তা ভাগ করে। এগুলিকে বলা হতো অবর। প্রধান উচ্চপদস্থ কর্মচারীদের বলা হতো অমাত্য, মহামাত্র, মহাসেনাপতি। নথিপত্র লেখ এবং রক্ষণের জন্য লিপিকাররা ছিল। গ্রাম শাসনের দায়িত্ব ছিল গ্রাম প্রধান গ্রামিকের হাতে। সাতবাহন রাজারা ব্রাহ্মণ ও বৌদ্ধ সম্বন্ধে ভূমিদান করে। তাদের ধর্মীয় নীতি ছিল উদার এবং সব ধর্মমতের প্রতি সহানুভূতিশীল। সাতবাহন বংশের শ্রেষ্ঠ তথা সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র শাতকর্ণী, যিনি 106 থেকে 130 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র শাতকর্ণী এবং তিনি শক, ইন্দ্র, গ্রীক, পল্লব অর্থাৎ পার্থিয়ানদের ধ্বংস করেছিলেন। তার শাসনকালে সাতবাহন রাজবংশ তার গৌরবের শিখরে পৌঁছে যায় এবং এই বংশের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তার রাজত্বকালে সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি শকদের শাখা খবরদের কর্তৃত্ব উচ্ছেদ ঘটান এবং এই শক শাখার শ্রেষ্ঠ শাসক ছিলেন নহপাল। সম্ভবত নহপাল গৌতমীপুত্র শাতকর্ণীর কাছে 124 থেকে 125 খ্রিস্টাব্দ নাগাদ পরাস্ত হন, কারণ এরপর নহপালের আর কোনো পরিচয় পাওয়া যায় না।
শাতকর্ণীর মাতা গৌতমীপুত্র বলশ্রীর নাসিক প্রশস্তিতে বলা হয়েছে গৌতমীপুত্র কিছু ভূমিদান করেছিলেন এবং এই সময় নহপানের জামতার ঋষভ দত্তের অধীনে ছিল। এই ঋষভ দত্ত নহপানের দক্ষিণের প্রদেশগুলি গভর্নর ছিলেন এবং এর মধ্যে নাসিক এবং পুনেরও উল্লেখ করা যায়। এই ভূমিদান সংক্রান্ত দলিলটি গৌতমীপুত্র শাতকর্ণী এক বিজয় শিবিরে বসে জারি করেছিলেন। এই সময় সাতবাহন রাজা বেনাকটকে ছিলেন। এই স্থানটি ছিল নাসিক জেলার অন্তর্ভুক্ত। সম্ভবত সাতবাহন রাজা এই সময় খহরত শব্দের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার জন্য নিযুক্ত হন। এই সামরিক অভিযানের ফলে শুধু উত্তর দাক্ষিণাত্য নয়, পশ্চিম এবং মধ্য ভারতের অনেক অঞ্চল এই অন্তর্ভুক্ত হয়েছিল এবং এই সকল অঞ্চল সাতবাহনদের অধিকারভুক্ত হয়। পুনা জেলার কর্ণিকার নামক অঞ্চল বা গ্রাম এই সময় হস্তান্তরের অনুমান পাওয়া যায়। উত্তর মহারাষ্ট্রের এই অঞ্চলের ক্ষমতা হস্তান্তর হয়। নাসিক প্রশস্তি থেকে জানা যায় অপরান্তর, অনুরূপ, সুরাষ্ট্র, অপার বা আকর, অবন্তী গৌতমীপুত্র শাতকর্ণী সাম্রাজ্যভুক্ত হয়। গবেষকরা অনুমান করেন যে এই সব অঞ্চল শাসকরা নহপানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সাতবাহন রাজা গৌতমীপুত্র শাতকর্ণী শুধু এইসব অঞ্চল রাজত্ব করেছিলেন। বলা হয় কৃষ্ণা অববাহিকার ঋষি অশ্ম মূলক বিদর্ভের উপর আধিপত্য তিনি স্থাপন করেন। গৌতমীপুত্র বিশাল রাজ্যের অধিষ্ঠান হয়েছিলেন। গোদাবরী তীরের প্রতিষ্ঠান ছিল তার রাজধানী। তার রাজ্য দক্ষিণে কৃষ্ণা, উত্তরের মালব এবং সৌরাষ্ট্র, পূর্বে ব্যারাক থেকে পশ্চিমের কোঙ্কণ পর্যন্ত বিস্তৃত ছিল। গৌতমীপুত্র বিন্ধ্য পর্বতমালা দুদিকে বিস্তীর্ণ অঞ্চলের উপর সার্বভৌমত্ব দাবি করে। তাকে বলা হয়েছে বিন্ধ্য অধীশ্বর, মধ্য ও পূর্ব বিন্ধ্য, সাতপুরা এবং বিকাশপট, পারিযাত্রা, সহ্য, মলয়, মহেন্দ্র এবং অন্যান্য পর্বতমালা তার রাজ্যের মধ্যে ছিল। গৌতমীপুত্র শাতকর্ণী দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। বলা হয়ে থাকে যে তার অশ্ব 3 সমুদ্রের জল খেয়ে পিপাসা মিটিয়েছিল, অর্থাৎ বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। তিনি প্রায় 24 বছর রাজত্ব করেছিলেন। মাতা গৌতমী বালশ্রীর সঙ্গে তিনি লেখ উৎকীর্ণ করেন। মৃত্যুর আগে গৌতমীপুত্র শাতকর্ণী খহরত শাখার কাছে যে সমস্ত অঞ্চল জয় করেছিলেন সেগুলি তিনি অন্য এক শাসক বা রাজ পরিবারের কর্দমকদের কাছে হারিয়েছিলেন। টলেমির জিওগ্রাফি থেকে বলা হয়েছে যে প্রতিষ্ঠান ছিল তার রাজধানী এবং উজ্জয়িনী ছিল শাসক চষ্টনের রাজধানী। তিনি কর্দমক শাখার প্রধান ছিলেন। এর থেকে অনুমান করা হয় যে গৌতমীপুত্রের উত্তরাধিকারী পুলুমাই তার পিতার সাম্রাজ্যের উত্তরাঞ্চলের উপর আধিপত্য হারিয়েছিলেন। শক রাজা প্রথম রুদ্রদামনের তার জুনাগড় লেখতে দাবি করেন যে তিনি গৌতমীপুত্রের সাম্রাজ্যের অনেকখানি জয় করে নেন। এই তথ্যসূত্র থেকে আরো জানা যায় যে গৌতমীপুত্র নহপানের কাছ থেকে যেসব অঞ্চল জয় করেছিলেন কর্দমক শক শাখার প্রধান রুদ্রদামনের সেগুলি পুনরুদ্ধার করেছিলেন। শুধু নাসিক ও পুনা জেলা দুটি তিনি পুনরুদ্ধার করতে পারেন। এই সাতবাহন দ্বন্দ্ব গৌতমীপুত্রের রাজত্বকালে তীব্র আকার ধারণ করে। সম্ভবত এই সংঘর্ষের পর দুই রাজপরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়, উত্তেজনা প্রশমিত হয়। অনুমান করা হয় গৌতমীপুত্রের সঙ্গে রুদ্রদামনের কন্যার বিবাহ হয় এবং গৌতমীপুত্র শক রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে শক কর্তৃক বিজিত কিছু অঞ্চল রক্ষার প্রয়াস করেন। গৌতমীপুত্র শাতকর্ণী বিজেতা হিসেবে তার প্রতিভা স্বাক্ষর রেখে যায়। তার কৃতিত্ব কোনো মতেই লঘু করা যায় না। নাসিক প্রশস্তির বর্ণনা অনুযায়ী গৌতমীপুত্র সুদর্শন চেহারার অধিকারী ছিল। রাজা হিসেবে গৌতমীপুত্র ছিলেন অনন্য গুণের অধিকারী। অধিষ্ঠান শাসকরা তাকে মান্য করে চলত। তিনি ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক, প্রজা মঙ্গলকামী কাজে
অনুষ্ঠানে তিনি যোগদান করতেন, জনগণের দুঃখ তিনি অনুভব করতেন এবং তিনি সুবিচারক, ন্যায়পরায়ণ, উচ্চ বর্ণের এবং নিম্ন বর্ণের সব শ্রেণীর মানুষকে তিনি সাহায্য প্রদান করতেন এবং সামাজিক অন্যায্য বিভিন্ন ধরনের কাজকে তিনি বাধা প্রদানের চেষ্টা করতেন। এর থেকে অনুমান করা সঙ্গত নয়, কারণ গৌতমীপুত্র প্রতিষ্ঠানের রাজত্ব করতেন এবং ঐতিহ্য অনুযায়ী বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী। সাতবাহন রাজা সকালে উপাধি নেননি এবং বিক্রম সম্বত ব্যবহার করেন। পুরাণের বিভিন্ন মত অনুযায়ী গৌতমীপুত্র এবং তার উত্তরাধিকারীরা পুলুমাই ১৫৯ খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেছিল। তার লেখগুলি পাওয়া যায় নাসিক, পুনে জেলার কার্লে এবং কৃষ্ণা জেলার অমরাবতীতে। পুলুমাই তার পিতার সাম্রাজ্যের উত্তরের প্রদেশগুলির উপর অধিকার হারিয়েছিল, তবে তিনি সাতবাহন শক্তিকে কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত করান। ওই বক্তব্যের পেছনে যথেষ্ট যুক্তি ছিল। তাম্র মুদ্রা এবং অন্যান্য লেখ থেকে অমরাবতী এবং সন্নিহিত অঞ্চলের সন্ধান পাওয়া যায়। সদ্য বিজিত দুটি প্রদেশের নাম রাখা হয় অন্ধ্রপথ এবং সাতবাহানিয়া অঞ্চল। বিজয়ী রাজবংশের উপাধি বা উপজাতি পরিচয় বংশ উপাধি অনুযায়ী এই নামকরণ করা হয়েছিল। পুলুমাইয়ের উত্তরাধিকারীরা হলেন শিবস্কন্ধ শাতকর্ণী, যজ্ঞশ্রী শাতকর্ণী এবং এদের নাম পাওয়া যায় লেখ এবং মুদ্রায়। যজ্ঞশ্রী হলেন সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ উল্লেখযোগ্য রাজা। তিনি শুধু অপরান্ত থেকে শব্দের বিতাড়িত করে ক্ষান্ত হননি, তিনি পশ্চিম ভারতের কিছু অংশ, নর্মদা উপত্যকার অংশ তিনি দখল করেছিলেন এবং সেখান থেকেও তিনি শব্দের বিতাড়িত করেছিলেন। তিনি শব্দের বিরুদ্ধে সাফল্য অর্জন করেছিলেন এবং শকরা আভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ায় তাদের জীবন অবসান ঘটে এবং প্রথম রুদ্র সিং এর মধ্যে এই সময় বিরোধ দেখা যায়। এই সময় মহাপাত্র ঈশ্বর দত্তের উত্থান ঘটে। যদি ধরে নেওয়া হয় যজ্ঞশ্রী নাগার্জুনের সমসাময়িক ছিলেন, তবে স্বীকার করতে হয় যে এই সাতবাহন রাজা পূর্ব মধ্যপ্রদেশ অঞ্চল তার রাজ্যে বিস্তার ঘটিয়েছিলেন। যজ্ঞশ্রী ছিলেন সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজাও বটে, যার মৃত্যুর পর এই রাজ্য অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে যায় এবং রাজপুত্ররা সেগুলি শাসনভার স্বাধীনভাবে করতে থাকে। অর্থাৎ শক সাতবাহন সংঘর্ষ এবং তারপরে সাতবাহন বংশের আমরা সমাপ্তির দিকে এগিয়ে যাওয়া দেখতে পাই এবং যজ্ঞশ্রীর মধ্যে দিয়ে সাতবাহন বংশের অবসান ঘটে বলে আমরা মনে করি। সাতবাহন রাজাদের শাসন, সমাজ, অর্থনীতি এগুলিও আমাদের আলোচ্য বিষয় এবং এদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলতে পারি পুরাণ, লেখ, মুদ্রা থেকে এদের রাজাদের শাসনের পরিচয় পাওয়া যায়। সাতবাহন রাজাদের শাসন ব্যবস্থা ছিল বেশ সহজ সরল। শাসন কাঠামোটি জটিল ছিল না। রাজা ছিলেন শাসন ব্যবস্থার প্রধান, তিনি প্রধান শাসক এবং একই সঙ্গে প্রধান সেনাপতিও বটেন। রাজাদের বহু পত্নী ছিল, রাজপুত্ররা মাতার নাম বহন করত। রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক। সাধারণত জ্যেষ্ঠ পুত্র পিতার মৃত্যুর পর সিংহাসন দাবি করত বা সিংহাসন অধিকার করত। সাতবাহন রাজারা কখনো দৈবত্ব উপাধির দাবি করেন, কখনো তারা পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি রূপে নিজেকে তুলে ধরেন। অমরাবতীতে যে সমস্ত ভাস্কর্যের সন্ধান আমরা পেয়ে থাকি তাদের কয়েকটি সম্ভবত রাজতন্ত্রের অবস্থান এবং মর্যাদার। রাজা সর্বদা তার অনুচর পরিবৃত হয়ে থাকতেন। রাজা এবং তার সিংহালঞ্চিত সিংহাসন আসন গ্রহণ করতেন। রাজা এবং রাজতন্ত্র স্বতন্ত্র, অসামান্য, সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা করা যায় না। রাজা সাধারণত মরণশীল মানুষ নন। রাজা যেসব আইন বলবৎ করবেন সেগুলি ধর্মশাস্ত্র ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করা হবে। সাতবাহন রাজারা কখনো দাবি করেননি যে তারা আইন প্রণেতা। ধর্মশাস্ত্রের যে সকল আইনের কথার উল্লেখ পাওয়া যায় সেগুলি বহুকাল ধরেই প্রচলিত ছিল এবং তারা সেগুলি প্রবর্তন করেছিলেন। সাতবাহন রাজারা যুদ্ধক্ষেত্রে নিজেরাই সৈন্যবাহিনী পরিচালনা করতেন। রাজবংশের রাজপুত্ররা কুমার নামে পরিচিত ছিল। তারা সাধারণত প্রাদেশিক শাসক বা গভর্নর হিসেবে কাজ করতেন।
সম্ভবত সাতবাহন রাজারা মৌর্যদের শাসন ব্যবস্থার দ্বারা প্রভাবিত ছিল। সাতবাহন রাজারা শাসনের সুবিধার জন্য তাদের সাম্রাজ্যের কয়েকটি প্রাদেশিক ভাগে ভাগ করে নেন। প্রধান ইউনিটগুলিকে জনপদ এবং অবধ বলা হয়। গোবর্ধন, সোপারা, মামুল, সাতহানিয়া হলো সাতবাহন সাম্রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিট। এই অহরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন অমাত্য নামক এক শ্রেণীর কর্মচারী। তারা প্রাদেশিক গভর্নরদের মতো ক্ষমতার অধিকারী ছিল, তবে সরকার তাদের স্থানান্তর করতে পারত, প্রয়োজন হলে পদচ্যুতও ঘটত। অমাত্য শাসনভার ছিল গ্রামিক নামক একজন কর্মচারী অথবা গ্রামের প্রধানের উপর। সাম্রাজ্যকে দুভাগে ভাগ করে শাসনের ব্যবস্থা করা হতো। একটি অংশ রাজা সরাসরি শাসন করতেন এবং অন্য অংশ করতেন রাজার অনুগত কর্মচারী মহারথী এরা। কর্ণাটক অঞ্চল শাসন করত মহারথীরা। মহাভোজ উত্তর কোঙ্কণ এবং কুররা কোলাপুর অঞ্চলের শাসন কার্য পরিচালনা করতেন। মৌর্য রাজাদের মতো সাতবাহন রাজারা প্রজাহিতৈষী ছিলেন। নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র শাতকর্ণী মাতা দাবি করেছেন যে এই রাজা জনগণের উন্নতি এবং সুখের জন্য কাজ করতেন। রাজা উৎপীড়নমূলক কর স্থাপন না করে উদার এবং ব্রাহ্মণ ও অন্যান্য সামাজিক শ্রেণীগুলিকে সহায়তা করেন। সাতবাহন রাজাদের শাসনের হস্তক্ষেপের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের সরকারি কর্মচারীরা পুরাণে যাদেরকে বিভিন্ন বর্ণনায় বর্ণিত করা হয়েছে। সাতবাহনদের লেখগুলিতে আমরা রাজমাতা, মহামাত্র, ভাণ্ডগারিক, লিপিকার, রাষ্ট্রদূত প্রভৃতি নামের রাজকর্মচারীর উল্লেখ পাই। রাজারা সবচেয়ে নির্ভরযোগ্য পরামর্শদাতা ছিলেন রাজমাত্র। মহামাত্র রাজা হয়ে বিশেষ ক্ষমতা বা কর্তব্য সম্পন্ন হয়। ভাণ্ডগারিক ছিলেন রাজকোষের দায়িত্বপ্রাপ্ত। লিপিকারা ছিলেন রাজকীয় যোগাযোগ ব্যবস্থার মাধ্যম। সাতবাহনদের লেখগুলিতে মহাসেনাপতির উল্লেখ পাওয়া যায়। সমকালীন একটি লেখতে মহাতলরব নামক একজন কর্মচারীর উল্লেখ পাওয়া যায়। সম্ভবত আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল এদের উপরে। এবং জানা যায় যে রাজকীয় আয়ের অনেকগুলো উৎস ছিল। রাজার আয় হতো এই সময় খাস জমি থেকে, ভূমিকর, লবণের কর এবং একচেটিয়া বাণিজ্য বিচার ব্যবস্থার জরিমানা থেকে। প্রজার সামর্থ্য অনুযায়ী কর ধার্য করা হতো। সম্ভবত উৎপন্ন শস্যের একাংশ রাজস্ব হিসেবে আদায় করা হতো এবং নগদ রাজস্ব আদায় করা হতো না। সাতবাহন রাজারা এই সময় ব্রাহ্মণ্য ধর্ম সমাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক ছিলেন। সমকালীন সাহিত্য, লেখ এবং ভাস্কর্য থেকে এই যুগের মানুষের জীবনের পরিচয় পাওয়া যায়, মানে সমাজ জীবনের কথা বলা হয়েছে। সাতবাহন রাজারা বৈদিক সমাজ আচার আচরণের পৃষ্ঠপোষক করতেন। তারা বর্ণাশ্রম ধর্মকে সমর্থন করতেন, একে রক্ষার প্রয়াস ঘটাতেন। এই যুগের ব্রাহ্মণরা ছিল প্রধানত পুরোহিত। অশ্বমেধ এবং রাজস্বীয় যজ্ঞের সময় এরা পৌরোহিত্য করত। চতুর্থ শ্রেণীতে ছিল শূদ্ররা। এরা ছিল সমাজের একেবারে নিম্নতরে। উচ্চ 3 বর্ণের সেবা করা হতো এবং বলা হতো যে গৃহ এবং খেতে কাজ করত যারা, তারাও এক ধরনের অন্য পেশায় নিযুক্ত ছিল। পুরাণ লেখকনালা আর এক ধরনের শ্রেণী বিন্যাসের কথাও জানা যায়। এর ভিত্তি ছিল জনসাধারণের সামাজিক অবস্থান। প্রথম শ্রেণীতে ছিল মহারথী, মহাভোজ এবং মহাসেনাপতিরা। এরা ছিল সর্বোচ্চ শ্রেণীভুক্ত। কতগুলি সরকারি পদে অধিকারী এবং বেসরকারি লোকজন ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত। সরকারি কর্মচারীদের মধ্যে বণিক, স্বার্থবহ, বাণিজ্য গিল্ডের প্রধান ছিল। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল লেখক, বৈদ্য, হালপিয়া, গন্ধিক, সুবর্ণকার প্রভৃতি। মধ্য শ্রেণীতে ছিল প্রধানত কৃষক এবং বণিকরা। এরা আবার বিভিন্ন গৃহ, কুটুম্ব, কুলে বিভক্ত ছিল। এদের বিভিন্ন প্রধানদের বলা হতো কুলপতি। কুলপতিরা যথেষ্ট কর্তৃত্বের অধিকারী ছিল। ক্ষত্রিয় পুরুষরা তাদের নামের সঙ্গে মাতৃনাম বা গোত্র ব্যবহার করত। মাতার নাম পুত্রের নামের সঙ্গে যুক্ত থাকত। সাতবাহন যুগের সমাজ ব্যবস্থা বড় ধরনের খুব একটা পরিবর্তন ঘটে যায়। আর্য অনার্য জাতির মধ্যে সংমিশ্রণ। কয়েকটি বিদেশি উপজাতি, দেশি উপজাতি হিন্দু আচার আচরণ গ্রহণ করে হিন্দু সমাজে মিশে যায়। এদের মধ্যে কয়েকটি উপজাতি নিজেদের স্বাতন্ত্রতা বজায় রাখে। বিভিন্ন পোশাককে কেন্দ্র করে শ্রেণী বা বর্ণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটে।
সাতবাহন রাজারা বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা পক্ষপাতী ছিলেন। তারা এই ব্যবস্থাকে রক্ষা করেন এবং তবে নানা কারণে এই বর্ণাশ্রম ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এর একটি হলো বৌদ্ধ ধর্মের বিস্তার, অন্যটি হলো দাক্ষিণাত্যের শক ও পল্লবদের আগমন। সব রাজারা ব্রাহ্মণ সাতবাহন রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। রুদ্ররামনের জুনাগড় লেখতে এর উল্লেখ পাওয়া যায়। নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে গৌতমী পুত্র শাতকর্ণীর বর্ণাশ্রম ধর্ম অটুট রাখতে চেয়েছিলেন। তবে ঐতিহ্যবাহী বর্ণাশ্রম ধর্ম, অসংবর্ণ বিবাহ, বিভিন্ন বর্ণের মধ্যে আহার বিহারের ফলে এটি দুর্বল হয়ে পড়ে। সাতবাহনের শাসনকালে যৌথ পরিবারের প্রচলন ছিল এবং পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, পত্নী, পুত্র সকলকে নিয়ে একটি পরিবার গড়ে উঠেছিল। পরিবারে সকলে মিলে দান কার্য সম্পন্ন করত। অমরাবর্তী লেখকগুলিতে এর প্রমাণ পাওয়া যায়। নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে রানী নাগনিকা বৈদিক যাগযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। নাসিক প্রশস্তি থেকে জানা যায় যে তিনি অর্থাৎ নয়নিকা বিভিন্ন ধরনের এই যাগযজ্ঞের প্রচলন ঘটান। স্বামীর মৃত্যুর পর তিনি রাজকার্যের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পরিবারের মহিলা সদস্যরা ব্রাহ্মণ এবং অন্যান্যদের দান কার্যেও তারা দায়িত্ব পালন করে থাকেন। মহিলারা এই সময় অনেকখানি স্বাধীনতা ভোগ করতেন বলে অনুমান করা যায়। অমরাবতী এবং কার্লের ভাস্কর্য থেকে এই যুগের মানুষের পোশাক এবং অলংকারের চিত্র উঠে আসে। লেখ এবং মুদ্রা থেকে আমরা এই সময়কার প্রধান জীবিকা কৃষি এবং কৃষির পরে তারা নির্ভর করত জমি বা গরু সম্পদের উপর। ধর্মীয় অনুষ্ঠানেও এদের এই দুটি জিনিসের প্রয়োজন হতো এবং কৃষি জমিতে জলসেচের কাজের ব্যবহার লক্ষ্য করা যায়। সমকালীন লেখমালাতে এই সময়কার কারিগর শিল্প, কুটির শিল্পের অনুমান করা যায়। পেরিপ্লাসের গ্রন্থ, টলেমি জিওগ্রাফি, রোমান সাতবাহনদের মুদ্রা ভান্ডারে আমরা জানতে পারি যে এই সময় বিভিন্ন অঞ্চলের সঙ্গে পশ্চিমের যোগাযোগ ছিল এবং পূর্ব পশ্চিমাঞ্চল ছিল জনবহুল, সমৃদ্ধ এবং তুলনামূলকভাবে ছিল অনগ্রসর। পশ্চিম উপকূল প্রধানত বন্দরগুলি ছিল সোপারা, কল্যাণ। পূর্ব উপকূলের মুসলিপাত্তাম, মণ্ডপ বসা। এই রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য কেন্দ্রগুলি হল প্রতিষ্ঠান, টগর, জুন্নার, নাসিক এবং বৈজয়ন্তী। অমরাবতীর লেখতে জানা যায় যে কাবুরুর, বিজয়পুর, কুদুর নামক বাণিজ্য কেন্দ্র এই সময় উল্লেখযোগ্য অংশগ্রহণ করেছিল। বাণিজ্য কেন্দ্র এবং বন্দরগুলি এই সময় যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য কেন্দ্রে পরিণত হয়। এইভাবে দেখা যাচ্ছে যে সাতবাহন সাম্রাজ্য একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র রূপেও গড়ে উঠেছিল এবং শব্দের সঙ্গে সাম্রাজ্যের সংঘর্ষের কথা আমরা এই সময় জানতে পারি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাতবাহন সাম্রাজ্য এই সময় বেশ উন্নত হয়ে উঠেছিল। ব্রাহ্মণ্য ধর্ম অনুযায়ী এই সময় বিভিন্ন ধর্মমত সম্পর্কে এরা বেশ উদার এবং সহনশীল ছিল। বৌদ্ধ স্তূপ, চৈত্য, বিহারও তারা নির্মাণ করেছিল, যা তাদের শিল্প মনস্কতার পরিচয় দেয় এবং একই সঙ্গে তাদের ধর্মীয় উদারতারও পরিচয় দেয়। সাহিত্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা বিদ্যোৎসাহী ছিল এবং বিভিন্ন ভাষারও চর্চা করত এবং তারা কাত্তনাট্রা, গুণনাট্যের বৃহৎ কথা প্রভৃতিরও গুণগ্রাহী ছিল। এইভাবে দেখা যাচ্ছে শিল্পকলা, সাহিত্য, ভাষার সংমিশ্রণ, স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন প্রভৃতির মধ্যে দিয়ে সাতবাহন বংশ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। শিল্পকলার ক্ষেত্রে এরা বেশ সমৃদ্ধির প্রতিফলন ঘটিয়েছিলেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য এই সময় বেড়েছিল। প্রাচুর্য এবং সম্পদে এরা দেখা যাচ্ছে অভিজাত এবং ধনী বণিকরা পার্থিব জীবন সম্পর্কে নতুন করে চিন্তা করতে শুরু করেন। নাগরিক সংস্কৃতি এই সময় প্রাধান্য লাভ করে। সাতবাহন শিল্পে নগর এবং নাগরিক জীবনের প্রতিফলন ঘটে। ভাস্কর্যের শৈলী এবং আঙ্গিকের উচ্চ স্তরে পৌঁছে দিয়েছিল এই যুগ। নারী চরিত্রগুলো এই সময় বিশেষ উজ্জ্বল এবং প্রস্ফুটিত হয়। এদের সময়কার বিভিন্ন ভাস্কর্যের বৈশিষ্ট্যের মধ্যে আধ্যাত্মিকতা নয়, বরঞ্চ মানুষের জীবনের বিভিন্ন আঙ্গিক উঠে আসে। গৌতম বুদ্ধ এখানে ধ্যানমগ্ন ঋষি নন, চারিদিকের পরিবেশ সম্পর্কে তিনি এক সচেতন ব্যক্তি। সাতবাহন রাজারা শুধু বিশাল সাম্রাজ্যই গঠন করেননি, রাষ্ট্রীয় ঐক্য স্থাপন করেছিলেন এবং সে কাজে তারা ব্যস্তও ছিলেন। শিল্প সৃষ্টির সহায়ক পরিমণ্ডল তারা তৈরি করেছিলেন। সমাজ, অর্থনীতি, ধর্ম, শিল্প এই সব দিক থেকেই তারা বেশ উৎসাহী ছিল। অসামান্য শিল্প সৃষ্টি, শিল্প সুষমা সৃষ্টিতে তার প্রকাশ পাওয়া যায়। চৈত্য নির্মাণ, বিহার নির্মাণ,
স্তূপ নির্মাণ, চিত্রাবলী নির্মাণ প্রভৃতিতেও তারা সমদর্শী এবং পারদর্শী ছিল। অজন্তার গুহা চিত্র এই শাশ্বত চিত্রকলার নজির স্মরণীয়। আজ এখানেই আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী অনুচ্ছেদ আবার দেখা হবে।